সত্যিই কি পুনর্জন্ম বলতে কিছু আছে? মৃত ব্যক্তি কি সত্যিই তার খুনের বদলা নিতে জাতিস্বর হয়ে ফিরে আসে? রূপকথা একজন প্রফেশনাল ফটোগ্রাফার, কিন্তু হঠাৎ করেই তার এমন কিছু ঘটনা মনে পড়তে থাকে যেটা তার সাথে এই জন্মে তো ঘটেনি, কিন্তু তার যেটা মনে পড়ছে সেটা হুবহু বাস্তবে মিলে যাচ্ছে। আর এই আবছা স্মৃতিতে ভেসে আসে একটা খুনের রহস্য। রূপকথা কি সত্যিই জাতিস্বর, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সেটা জানতে হলে দেখতে হবে এই পুরো গল্পটি। সিরিজটির নাম জাতিস্বর। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। প্রথমেই আমরা নারায়ণপুরের বড় বাড়ি দেখতে পাই। এই বড় বাড়িটি 200 বছর পুরনো, আর এর বর্তমান মালিক সুধাময় চৌধুরী এবং তার ছোট ভাই কিরণময় চৌধুরী। সুধাময়ের বউয়ের নাম হলো মন্দিরা এবং কিরণময়ের বউয়ের নাম অতসী। তো এই সুধাময়ের এক ছেলে এবং এক মেয়ে আছে, তাদের নাম হলো অরণি এবং মুক্তা। আর কিরণময়ের একটাই মেয়ে, তার নাম মালা। তো দেখা যায় তারা সবাই কলকাতাতে থাকে, তবে কিছুদিনের জন্য এই পুরাতন বাড়িতে এসেছে। তবে কিরণময়ের অফিসের কিছু কাজ থাকায় সে আসতে পারেনি। তো এই বাড়িতে আরো দুজন লোক থাকে। সুধাময়দের অনুপস্থিতিতে তারাই এই বাড়ির দেখাশোনা করে। তাদের একজনের নাম হলো সনাতন এবং আর একজনের নাম জবা। তারা দুজন স্বামী স্ত্রী। তারা এই পরিবারের অনেক বিশ্বস্ত লোক। দীর্ঘদিন ধরে তারা এই বাড়িতেই কাজ করে আসছে। তো অরণ্যরা এখানে এসেছে একটা উদ্দেশ্যে, আর সেটা হলো তাদের একটা ফ্যাক্টরি উদ্বোধনের জন্য। তো দেখা যায় তারা সবাই মিলে ছাদে বসেই গল্প করছিল। তারা এই গ্রাম সম্পর্কে একে অপরের সাথে কথা বলতে থাকে। সেই সময়ই সুধাময় বাবু আসেন আর দেখতে পান যে অরণি ফ্যাক্টরিতে যায়নি, সে এখনো বাড়িতেই বসে আছে। তখন সুধাময় বাবু অরণিকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি এখনো ফ্যাক্টরিতে যাওনি কেন, আর এখানে বসে কি করছো? তো অরণি তার বাবাকে বলে সে তো এখনই ফ্যাক্টরির জন্য বের হচ্ছিল। তো সেই সময় দেখা যায় জবা তাদের জন্য ডাব নিয়ে আসে। এই দেখে তো সুধাময় বাবু ভালো করেই বুঝে যায় যে তার ছেলে আসলে ফ্যাক্টরিতে না গিয়ে এখানে ডাব খাওয়ার জন্য বসে আছে। যাই হোক, তো অরণি তখন জবাকে জিজ্ঞেস করে যে আমরা সবাই তো এখানে, সনাতন কাকা কোথায়? তাকে দেখা যাচ্ছে না যে? জবা জানায় সে তো বুনো দেবীর মন্দিরে গেছে। আজ মাঘী পূর্ণিমার দিন, এই দিনেই শুধুমাত্র বুনো দেবীর মন্দিরে যাওয়া যায়। সারা বছর সেই মন্দির বন্ধ থাকে, সেখানে আজকের দিন ছাড়া অন্য কোনো দিন প্রবেশ নিষেধ। আজকের দিন বাদে অন্য দিন সেখানে গেলে বনমা অনেক রেগে যান, আর তার রাগ এতটাই যে এই গ্রামে সবার অনেক ক্ষতি হতে পারে, তাই কেউই আজকের দিন ছাড়া ওই মন্দিরে প্রবেশও করে না। বুনো দেবী বেশ জাগ্রত, তো আজই সবাই ওই মন্দিরে যেয়ে অনেক পুজো করে। আর এই পুজো পেয়ে যদি বুনোমা খুশি হন, তাহলে এই গ্রামে অপঘাতে যারা মারা গিয়েছে তাদের মধ্যে যে কোনো একজনকে ফিরিয়ে দিবেন, যাদেরকে জাতিস্বর বলা হয়। এই বলে সেও বুনোমার মন্দিরে চলে যায়। তো জবার কাছ থেকে এই সব গল্প শুনে তো অরণিরও বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সেও ওই মন্দিরে যেতে চায় আর দেখতে চায় যে তাদের দেবী কেমন জাগ্রত। কিন্তু তার মা তাকে যেতে নিষেধ করে আর বলে যে সেখানে যাওয়ার অনেক রকম নিয়ম কানুন আছে, ওসব তুমি মানতেও পারবে না, তাই তোমার যাওয়ারও দরকার নেই। তার থেকে বরং ফ্যাক্টরিতে যাও, কাজে দিবে। তো সেই সময় মুক্তা বলে ওঠে, আচ্ছা পুজো পেয়ে যদি বুনোমা খুশি হয়ে যায় তাহলে কাউকে ফিরিয়ে দেন। তো যাকে ফিরিয়ে দিবে সে কি রূপে ফিরে আসবে? ভূত হয়ে? অতসী তখন তাকে বলে, কেন ভূত হয়ে ফিরবে কেন? জাতিস্বর হয়ে ফিরবে। তো এরপরেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা রূপকথা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তো সে যখন তার কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তার বস ফোন করে জানায় তাকে কুসুমপুরে যেতে হবে। সেখানের একটি মন্দিরের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাকে। তো এটা সে তার মাকে জানালে তার মা তো খুবই রেগে যায়, কারণ সে তো অপেক্ষায় ছিল তার মেয়ে কখন বাড়ি ফিরবে, কিন্তু এবারও অ্যাসাইনমেন্টের জন্য আটকে যেতে হলো। যাই হোক, তো সে এবার কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সে গাড়িতে করে কুসুমপুরের দিকেই যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু হঠাৎই তার কিছু একটা মনে পড়তে থাকে এবং তার মনে হয় যে এখন তার বাম দিকে যাওয়া উচিত। কিন্তু কুসুমপুরের রাস্তা তো সেদিকে ছিল না,
ড্রাইভার তাকে এই কথা জানায়, কিন্তু তারপরেও রূপকথা তাকে বাম দিকে যাওয়ার কথা বলে আর এক প্রকার ফোর্সই করতে থাকে। তো ড্রাইভারও তার কথা মতো সেদিকেই যেতে থাকে। আর যেতে যেতে দেখা যায় তার একটি বাড়ির আবছা আবছা ছায়া মনে পড়ে। যে বাড়িটি তার মনে পড়ছিল সেটাই হচ্ছে নারায়ণপুরের বড় বাড়ি। তো এই বাড়ির গেটের কাছে এসেই ড্রাইভার বলে যে সামনে তো একটা বড় বাড়ি। রূপকথা তখনই বাইরে বেরিয়ে আসে আর দেখে এটাই তো সেই বাড়ি যেই বাড়িটির আবছা ছায়া তার মনে পড়ছিল এতক্ষণ ধরে, কিন্তু সে তো এর আগে এখানে কোনোদিন আসেনি, তাহলে এই বাড়ির কথা তার মনে পড়ছে কেন? এই চিন্তা করতে করতেই সে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। আর এই কাণ্ড দেখে জবা তখন চিৎকার করে সবাইকে ডাকে আর বলতে থাকে যে আমাদের বাড়ির গেটের কাছে একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এই কথা শুনেই তো বাড়ির সবাই ঘাবড়ে যায় আর দ্রুত চলে আসে বাইরে। আর অরণি তখন দেখে যে যেই মেয়েটা এখানে পড়ে আছে সে তো রূপকথা। রূপকথাকে এইখানে দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ রূপকথা তো তার গার্লফ্রেন্ড, আর সে এখানে কি করে এলো? সে তো এই জায়গা চেনেও না। যাই হোক, তো সে আর এত কিছু চিন্তা না করে রূপকথাকে দ্রুত কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে এবং ডাক্তারকে ডেকে আনে। তো ডাক্তার এসে রূপকথার চেক আপ করে এবং চেক আপ শেষ করে বলে যে অনেক স্ট্রেস এবং সময় মতো বিশ্রাম না নেওয়ার কারণেই সে মাথা ঘুরে পড়ে গিয়েছে, এছাড়া আর কিছু না। কয়টা দিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এরপর সে রূপকথাকে কিছু মেডিসিনও দেয়। তো পরবর্তীতে বাড়ির বড়রা যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন অরণি রূপকথাকে জিজ্ঞেস করে যে কি রে, তুই এখানে কি করছিস? রূপকথা জানায় আমি তো এখানে একটা কাজে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে আমি এখানে কিভাবে আসলাম। অরণি তখন মনে মনে ভাবে যে রূপকথা হয়তো তার সাথে দেখা করতেই এখানে এসেছে। তখনই মুক্তা আর মালা দুজন মিলে দুষ্টুমি করতে থাকে আর রূপকথাকে বলে যে দারুণ অ্যাক্টিং করেছো, কিন্তু আমরা সবাই তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে তারাও ভাবে যে রূপকথা হয়তো অরণির সাথে দেখা করার জন্যই এই সব অ্যাক্টিং করেছে, কারণ চৌধুরী বাড়িতে বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ। সেই জন্যই রূপকথা হয়তো এমনটা করেছে। কিন্তু রূপকথা বলে যে সে ইচ্ছা করে এমনটা করেনি, সে তো এই জায়গাও চিনত না, কি করে এসেছে সে নিজেও বলতে পারে না। তবে এখানে কেউই তার কথা বিশ্বাস করে না। তো এরপর তারা দুজন দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবং অরণি আর রূপকথাকে একটু একা কথা বলার সুযোগ করে দেয়। সেই সময় অতসী রূপকথার জন্য দুধ নিয়ে আসে আর এই দুজনকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অতসী বলে কি রে, সরে যা, আমাকে একটু ভেতরে যেতে দে। কিন্তু তারা দুই বোন অতসীকে এই ঘরে যেতে বারণ করে। অতসীও তখন বুঝে যায় যে এই মেয়েটাই অরণির গার্লফ্রেন্ড। তো এই নিয়ে সেও একটু মজা করে। এরপরে রাতের বেলায় সবাই ডিনার করতে খাবারের টেবিলে আসে। তখন রূপকথাও সেখানে আসে। তো সুধাময় বাবু রূপকথাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি এখানে কি কাজে এসেছো? রূপকথা জানায় যে সে কুসুমপুরের মন্দিরের কিছু ছবি তুলতে এসেছে। এর মধ্যেই অরণি তার বাবাকে বলে যে বাবা, রূপকথা কিন্তু অনেক ভালো ছবি তোলে, অনেক ম্যাগাজিনে তার তোলা ছবি বেরিয়েছে। সুধাময় বাবু বলে বাহ, সেটা তো বেশ ভালো কথা। তো এরপর সে রূপকথাকে জিজ্ঞেস করে তো তুমি এখানে কোথায় থাকবে বলে ঠিক করেছো? রূপকথা জানায় যে কিছুটা দূরেই একটা রেস্ট হাউস আছে, আমি সেখানেই বুকিং দিয়ে রেখেছি, সকাল হলেই চলে যাব। সুধাময় বাবু বলে দেখো, তুমি এই নারায়ণপুরের বড় বাড়ির অতিথি, তাই তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। এখানে থেকেই তোমার যাবতীয় কাজ করতে পারবে। তুমি সারাদিন বাইরে কাজ করলেও রাতে কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে, বুঝতে পেরেছ? তো এই কথা শুনে তো অরণিও অনেক খুশি হয়। তো সবাই খাওয়া দাওয়া করছিল, তখনই হঠাৎ করে দেখা যায় রূপকথা কেমন যেন একটা অদ্ভুত ভঙ্গিতে টেবিল থেকে উঠে যায় আর সামনের দেয়ালের দিকে তাকিয়ে থাকে এবং খুবই অদ্ভুতভাবে তার চুল পাকাতে থাকে। যাই হোক, তো রূপকথা হঠাৎ করেই বলে ওঠে যে সেই হরিণের মাথাটা কোথায়? খাবার না খেলে যেই হরিণটা তার শিং দিয়ে দুষ্টু বাচ্চাদের পেট ফুটো করে দিত, সেটা কোথায় গেল? সুধাময় বাবু তখন বলে যে সেখানে তো একটা হরিণের মাথা ছিল। আসলেই তো, কোথায় সেটা? সনাতন তখন বলে যে বাড়ি রং করার সময় সেটা খুলে রাখা হয়েছে। তবে এখানে সনাতনকে একটু ভীত মনে হয়, কিন্তু এইটা কেন তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো সেই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় অপু নামের একটা বাচ্চা মেয়ে ঠিক একইভাবে তার চুল পাকাতে পাকাতে সেই হরিণটিকে দেখছিল। তখনই তার মা তাকে দুধ খাওয়ার জন্য ডাকে, কিন্তু অপু কোনো সাড়াই দেয় না।
সনাতন তখন তাকে বলেছিল যে দুধ না খেলে কিন্তু ওই হরিণটা তার শিং দিয়ে পেট ফুটো করে দিবে। এরপরেই দৃশ্য বর্তমানে আসে। সবাই তো এটা ভেবেই অবাক যে রূপকথা কিভাবে জানলো যে ওইখানে একটি হরিণের মাথা ছিল। সে তো এর আগে কখনো এখানে আসেনি, আর অরণ্য তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। তাহলে এসব রূপকথা কিভাবে জানতে পারে? এই ব্যাপারগুলোই সবার মাথায় ঘুরপাক খেতে থাকে, আর সনাতনও তখন বেশ ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে মন্দিরা সুধাময় বাবুর সাথে কথা বলছিল। তো মন্দিরা সুধাময় বাবুকে বলে যে ওই মেয়েটা সম্পর্কে তুমি কি ভাবছো বলো তো, খুবই অদ্ভুত আচরণ মেয়েটার। সুধাময় বাবু তাকে জিজ্ঞেস করে যে কি ভাববো, আবার কি সমস্যা? মন্দিরা তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই মেয়েটাকে তোমার বাড়ির বউ মানতে পারবে? আসলে রূপকথা যে অরণির গার্লফ্রেন্ড সেটা তার মা জানতে পেরে গেছে, এজন্যই এখন সুধাময় বাবুকে এই সব জিজ্ঞেস করছে। তো সুধাময় তখন মন্দিরাকে বলে যে ওসব নিয়ে এত ভেবো না তো। মন্দিরা বলে কি বলছো ভাববো না মানে? অমন পাগল একটা মেয়ে, ওকে তোমার ছেলে যে কেন পছন্দ করেছে কি জানি। মেয়েটার তো মনে হচ্ছে মাথায় কোনো গন্ডগোল আছে, কেমন অদ্ভুত সব আচরণ করে, দেখতেই তো পেলে আজকে খাবার টেবিলে। তো এখানে সুধাময় বাবু মন্দিরার এসব কথাতে তেমন কোনো পাত্তাই দেয় না। যাই হোক, এরপরে আমরা অরণি, রূপকথা, মুক্তা আর মালাকে দেখতে পাই। তারা সবাই একসাথে বসে গল্প করছিল, বেশ আনন্দে ছিল তারা। তাদের সময়টাও অনেক ভালো কাটছিল এতদিন পর। তো এই সময় হঠাৎ করে মালা সবাইকে বলে যে চলো না একসাথে এই পুরো বাড়িটার একটা ভ্লগ ভিডিও বানানো যাক। এই মালা সারাক্ষণই ভ্লগ বানিয়ে বেড়ায়, এটা তার এক প্রকার শখও বলতে পারেন। যাই হোক, তো মালার কথা শুনে তারা সবাই মালার সাথে বাড়িটি ঘুরতে বেরোয়। রাতের বেলা তারা পুরো বাড়িটা একসাথে ঘুরতে থাকে। অনেক বড় আর পুরাতন বাড়ি। রাতের অন্ধকারে এইসব বাড়িতে ঘুরতে অনেকটা গা ছমছম করে, কিন্তু তারপরেও তারা চারজন বেরিয়েছে এত বছরের পুরনো বাড়ি ভালো করে ঘুরে দেখতে। তো তারা যখন বাড়ি দেখছিল তখন হঠাৎ করে দেখা যায় রূপকথা তাদের বাড়ির কোথায় কি আছে সেগুলো অদ্ভুতভাবে বলতে লাগে। তার মনে পড়তে থাকে যে সামনে কি কি আছে। তার এই অদ্ভুত আচরণ দেখে অরণি, মুক্তা আর মালা তিনজনই বেশ অবাক হয়, কারণ এগুলো তো রূপকথার কোনোভাবে জানার কথা নয়, কারণ তারা নিজেরাও তো এই বাড়ির অনেক কিছু সম্পর্কে জানে না। তাহলে রূপকথা কিভাবে জানতে পারে? মুক্তা তখন কৌতূহলবশত রূপকথাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এর আগে কখনো এখানে এসেছিলে? তো এই কথার উত্তর দেওয়ার আগেই রূপকথার আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে সেটা আর সহ্য করতে পারে না। তখনই অরণি রূপকথাকে ঘরে নিয়ে আসে। তার রূপকথার জন্য একটু টেনশনই হচ্ছিল। এরপরই আমাদের সনাতনকে দেখানো হয়। সে স্বপ্নের মধ্যেই অপুকে দেখতে পায়, আর অপুকে দেখেই সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই তার ঘুম ভাঙে। তো ঘুম থেকে উঠেই হুট করে সে চাদর নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এই রাতের বেলা। জবা তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছ? কিন্তু সনাতন তার কোনো কথারই উত্তর দেয় না। এই রাতের অন্ধকারে সে লাইট নিয়ে কোথাও যেতে থাকে। এদিকে রূপকথার তো ঘুম আসছিল না, তাই সে যখন জানালা দিয়ে তাকায় তখন দেখতে পায় সনাতন কোথাও চলে যাচ্ছে। তাই সেও সনাতনের পিছু করতে থাকে। যেতে যেতে দেখা যায় সনাতন সেই মন্দিরের কাছে আসে যেখানে সবার আসা নিষেধ। রূপকথা তখন ভাবে যে এত রাতে সনাতন এখানে কেন আসবে। এরই সাথে আমাদের সিনিয়র ইন্সপেক্টর সরকার এবং জুনিয়র ইন্সপেক্টর দাসকে দেখানো হয়। তাদের গাড়ি বিগড়ে গিয়েছিল। তখন ইন্সপেক্টর সরকার জুনিয়র ইন্সপেক্টর দাসকে বলে যে কিছুদিন পর এখানে মিনিস্টার আসবে, তাই আমাদের সিকিউরিটি এখন থেকেই টাইট রাখতে হবে, কোনো প্রকার কোনো ঝামেলা হওয়া চলবে না। তো ইন্সপেক্টর দাস ইন্সপেক্টর সরকারের কাছে জিজ্ঞেস করে যে মিনিস্টার কেন আসবে স্যার? সরকার তাকে জানায় যে চৌধুরী বাবুরা তো নতুন ফ্যাক্টরি চালু করছে, সেই জন্যই আসবে। তারা সবাই এখানে এসেছে, তাই তাদের সাথে একদিন সময় করে দেখা করতে যেতে হবে। দাস তখন বলে যে চৌধুরী বাড়ির গেটের সামনে নাকি একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই মেয়েটি নাকি আবার চৌধুরী বাড়ির ছেলের গার্লফ্রেন্ড। এই কথা শুনে তো সরকার তাকে বলে যে ওসব বড় লোকদের ব্যাপার, ওদের ব্যাপারে এত ঘাটাঘাটি না করাই ভালো। যাই হোক, তো এরপরেই আমাদের সুধাময় বাবু আর মন্দিরাকে দেখানো হয়। মন্দিরা সকালবেলা সোয়েটার বুনছিল। তখন হঠাৎ করেই দেখা যায় মন্দিরার হাত থেকে সুতো পড়ে যায়। তখনই রূপকথা সেই সুতোটা তুলে সেটা গোছাতে গোছাতে সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর সুর করে বলতে থাকে যে 3টে সোজা 2টো উল্টো, 2টো সোজা 3টে উল্টো।
এভাবেই একই কথা সে বারবার সুর করে বলতে থাকে। আর তাকে এই কথা বলতে দেখে তো মন্দিরা অনেক অবাক হয়ে যায়। সেখানে সনাতনও ছিল। সনাতনও এটা শুনে বেশ ভয় পায়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 25 বছর আগে সুধাময় বাবুর বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানে তাদের কোম্পানির অনেক লোকদের ইনভাইট করা হয়। তো তাদের বাড়িতে সেই সময় আসে তাদের কোম্পানির ম্যানেজার অমিত বাবু, তার স্ত্রী সুপর্ণা এবং তাদের মেয়ে অপরাজিতা। অপরাজিতাকে সবাই অপু বলে ডাকে। তো সেখানে পিকনিকে সবাই মজা করছিল আর মন্দিরা বসে বসে সোয়েটার বুনছিল। তো দেখা যায় সুপর্ণা ঠিক করে সোয়েটার বুনতে পারছিল না। তাই সে মন্দিরাকে জিজ্ঞেস করে যে কিভাবে সোয়েটার বুনতে হয়। মন্দিরা তখন তাকে শিখিয়ে দেয় যে প্রথমে 3টে সোজা 2টো উল্টো আর এরপর 2টো সোজা 3টে উল্টো। তো এই সময়ই সুতো একটু দূরে পড়ে গেলে অপু সেটা নিয়ে গোছাতে থাকে আর সুর করে বলতে থাকে 3টে সোজা 2টো উল্টো, 2টো সোজা 3টে উল্টো। ঠিক একইভাবে যেভাবে রূপকথা সুর করে বলছিল। তো দৃশ্য বর্তমানে আসে। রূপকথা সুতাটা মন্দিরাকে দিয়ে দেয়। মন্দিরা আর সনাতন তো অনেক অবাক হয়ে যায় আর তারা রূপকথার দিকেই তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে না কি হচ্ছে এখানে। তো এরপর আমরা দেখি যে অরণি রূপকথাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো রূপকথা যেই মন্দিরের ছবি তোলার কাজ পেয়েছিল সেটা হচ্ছে বুনো দেবীর মন্দির। তাই অরণি তাকে সেখানে নিয়ে যাচ্ছিল। তো এই সময় অরণি তাকে তাদের গ্রাম সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু রূপকথা অরণির কথা মন দিয়ে শোনে না, কারণ সে অনেক টেনশনে ছিল। তাকে এই অবস্থায় দেখে অরণি জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, এত চিন্তা করছিস কেন? রূপকথা তখন তাকে বলে যে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না, আমি কেন এমনটা করছি, খুবই অদ্ভুত লাগছে আমার। এই বলেই সে কান্না করতে থাকে। অরণি তখন রূপকথাকে সান্ত্বনা দেয় আর বলে যে সব ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। তখনই গ্রামের পোস্টমাস্টার সেখান দিয়ে যাচ্ছিল। এই পোস্টমাস্টার অরণিকে চিনত, তাই সে অরণির সাথে কুশল বিনিময় করে এবং তাদের নতুন ফ্যাক্টরির জন্য শুভকামনা জানায়। আর পোস্টমাস্টার অরণিকে এটাও বলে যে পোস্ট অফিসে তাদের কিছু চিঠি পড়ে আছে, সেগুলো যেন অরণিরা কালেক্ট করে নেয়। তো এরপরই ইন্সপেক্টর সরকার আর ইন্সপেক্টর দাসকে দেখানো হয়। সরকার দাসকে একজন মহিলার ব্যাপারে ইনফরমেশন আনতে বলেছিল, কিন্তু সেই মহিলাটি বিয়ে করে অন্য গ্রামে চলে গেছে। এই শুনে ইন্সপেক্টর সরকার অনেক চিন্তায় পড়ে যান। এরপরেই জবা আর অতসীকে দেখানো হয়। জবা তখন কাঁদতে কাঁদতে অতসীকে বলে যে ইদানিং সনাতন তাকে অনেক মারধর করে। অতসী তাকে জিজ্ঞেস করে যে সনাতন তোকে কেন মারে? অতসী জানায় যে মানুষটা এখন একদম বদলে গিয়েছে, সারাক্ষণ অনেক ভয়ে ভয়ে থাকে, রাতে দুঃস্বপ্ন দেখে। সন্তানের বড্ড আশা ছিল তার, কিন্তু কি করব বলো, কোনো সন্তানই তো হলো না। সনাতন নাকি সবসময় বলে যে তার উপর বুনো মায়ের অভিশাপ আছে, তাই তার সন্তান হয় না। তো অতসী এই নিয়ে সনাতনের সাথেও কথা বলতে চায়, কিন্তু জবা তাকে সনাতনের সাথে কোনো কথা বলতে নিষেধ করে। তো এইদিকে রূপকথা মন্দিরের বিভিন্ন দিক থেকে ছবি তুলছিল। অনেকগুলো ছবিও তার তোলা হয়ে যায়। তো সব কাজ শেষে রাতের বেলায় তারা যখন বাড়ি ফিরে আসে তখন সেখানে কচুরি খাওয়ার প্রোগ্রাম হয়। মন্দিরা সবার জন্য কচুরি বানিয়েছে। তখন রূপকথাও তার কাজ শেষ করে সেখানে আসে। অতসী তখন রূপকথাকে জিজ্ঞেস করে যে তুমি কি কচুরি খাবে? রূপকথা জানায়, কচুরি? রানু দিদির হাতের কচুরি? তার হাতের কচুরি তো অনেক মজা, আমি খাবো। এই বলেই সে ভেতরে চলে যায়। তখন অরণি আর তার বোনেরা জিজ্ঞেস করে যে রানু দিদিটা আবার কে? অতসী তখন বলে যে রানু তো সনাতনের বোন, অনেক ভালো কচুরি বানাতো, কিন্তু সে তো বিয়ে করে অনেক আগেই এখান থেকে চলে গেছে। তাই রূপকথা রানুর কথা জানলো কিভাবে? এই ভেবে তো অনেক অবাক হয়ে যায় সবাই, বিশেষ করে সনাতন। সে তো বেশ ভয় পেয়ে যায়। এরপরেই সনাতন সুধাময় বাবু আর মন্দিরার পায়ে ধরে আর বলতে থাকে, আমাকে দয়া করে এখান থেকে চলে যেতে দিন, আমি আর এখানে থাকতে পারবো না, আমার অনেক ভয় লাগছে। তখনই সুধাময় বাবু আর মন্দিরা তাকে বোঝায় যে সে চলে গেলে এত বাড়ি জমি জমা কে দেখে রাখবে, কার ভরসায় তারা এই বাড়ির বাইরে যাবে। সনাতন তখনও অনেক চিন্তা করছিল। তাই সুধাময় বাবু তাকে বলে যে শোন, গুরুমাকে ডাকা হয়েছে, তিনি এসে সব ঠিক করে দিবেন, তাই তুই চিন্তা করিস না। তো এই সব শুনে সনাতন একটু শান্ত হয়। এরপরে রাতের বেলায় অরণি রূপকথার ঘরে যায় তার সাথে একটু দেখা করতে, কিন্তু অরণি ঘরে গিয়ে দেখে যে রূপকথা তো ঘরে নেই। তাই সে রূপকথাকে ডাকতে থাকে, কিন্তু কোনো রকম সাড়া শব্দ না পেয়ে অরণি বুঝে যায় যে রূপকথা আসলেই ঘরে নেই। তখন সে সারা বাড়িতে রূপকথাকে খুঁজতে থাকে,
সে মুক্তা আর মালার কাছে গিয়েও জিজ্ঞেস করে যে তারা কি রূপকথাকে দেখেছে কিনা, কিন্তু তারা জানায় যে রূপকথা তো তাদের কাছেই আসেনি। তো এরপরে তারা তিনজন মিলে রূপকথাকে খুঁজতে খুঁজতে একটি ঘরে রূপকথাকে পায়। এই ঘরে সুধাময় বাবুও ছিল। সেখানে দেওয়ালের সামনে দাঁড়িয়ে রূপকথা কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। তখনই সেখানে থাকা একটা ফ্লাওয়ার ভাস থেকে একটি পুতুল বের করে সে আর বলে যে এই তো তোকে খুঁজে পেয়েছি, ওরা তোকে এখানে লুকিয়ে রেখেছিল, আমি তো তোকে নিতেই আসছিলাম, এর আগেই তো ওরা আমাকে মেরে ফেললো। অরণি রূপকথাকে জিজ্ঞেস করে যে কে মেরেছে, তুই কি ওকে চিনিস? রূপকথা তখন চিৎকার করে বলে হ্যাঁ আমি চিনি। এই বলেই রূপকথা অজ্ঞান হয়ে যায়। এই সব কিছু শুনে তো সুধাময় বাবু অনেক চমকে ওঠে। সকালবেলায় দেখা যায় রূপকথার ঘুম ভাঙে। অরণি তখন রূপকথাকে জিজ্ঞেস করে যে তোর এখন কেমন লাগছে? রূপকথা জানায় এখন তো বেশ ভালোই লাগছে। তখনই অরণি খেয়াল করে যে গতকাল রাতের ঘটনাগুলো রূপকথার মনেই নেই, তাই সে আর এই নিয়ে কোনো কথাই বলে না। এদিকে মুক্তা অতসী পিসিকে গতকাল রাতের ঘটনা সব খুলে বলে। অতসী তো এসব শুনে অনেক অবাক হয়ে যায়। মুক্তা তখন অতসীকে জিজ্ঞেস করে যে রূপকথা কি সত্যি জাতিস্বর হয়ে ফিরে এসেছে? অতসী তখন তার কথার কোনো উত্তরই দিতে পারে না। মালা তখন একটা ব্লগ ভিডিও বানাচ্ছিল, সেখানে সে তাদের বাড়িতে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনাগুলো বলতে থাকে। তখনই মন্দিরা সেখানে আসে আর জাতিস্বর নিয়ে কথা বলায় মন্দিরা মালার উপর অনেক রেগে যায়। সে মালাকে বলে যে মিডিয়া যদি এইসব দেখে তাহলে তারা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করবে আর আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলবে। সামনেই তো আমাদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, তাই এখন এমন কিছু করা যাবে না যাতে তাদের সমস্যায় পড়তে হয়। এই জন্য মন্দিরা মালাকে এই ভিডিওটা ডিলিট করতে বলে। তো এরপর মন্দিরা অতসীকে বলে যে পুজোর জিনিসপত্রগুলো বের করো। এরপর দেখা যায় নিচে জবা আর সনাতন পুজোর বাসন বের করছিল। তখন সেখানে রূপকথাও ছিল। তো সনাতনের হাতের কাটা দাগ দেখে অতসী সনাতনকে জিজ্ঞেস করে যে তোর হাতের দাগ এখনো ঠিক হয়নি? সনাতন তখন বলে যে সাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত লেগেছিল, সেটা কি এত দ্রুত ঠিক হয়? রূপকথা তখন বলে ওঠে যে মিথ্যা বলো না, আমিই তো তোমাকে কামড়ে দিয়েছিলাম, কত রক্ত বেরিয়েছিল। এই শুনে সনাতন অনেক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটা অতসীর কাছেও বেশ অদ্ভুত লাগে। অতসীর তখন মনে পড়ে যে সেদিন পিকনিকের সময় সবাই যখন মজা করছিল তখন সনাতন সেখানে আসে। সনাতনের হাতে ক্ষত ছিল এবং অনেক রক্ত বের হচ্ছিল। সবাই সনাতনকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে তোর? তো সনাতন তখন জানিয়েছিল যে সে সাইকেল থেকে পড়ে গিয়েছে, এজন্যই তার হাতের এই অবস্থা। তো এর পরের দৃশ্য আসে বর্তমানে। অতসী দেখা যায় কিরণকে কল করে আর দ্রুত নারায়ণপুরে আসতে বলে। কিরণ তাকে বলে যে আমি তো এখানে কাজে আছি আর আমার হাতে এখন অনেক কাজ, আমি কোনোভাবেই ওখানে আসতে পারবো না। অতসী তখন তাকে বলে যে অনেকদিন আগে তোমাদের বাড়িতে পিকনিক হয়েছিল আর সেখানে অমিত বাবু তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন। আর এরপর সেদিন আমাদের বাড়ি থেকে হঠাৎ করেই তাদের মেয়ে অপু নিখোঁজ হয়ে যায়, মনে আছে সেই অপুর কথা? কিরণ বলে হ্যাঁ মনে আছে, কিন্তু সেটা তো অনেকদিন আগের ঘটনা। তখনই অতসী তাকে বলে যে হ্যাঁ সেই মেয়েটাই আজ জাতিস্বর হয়ে ফিরে এসেছে, তার অতীতের সব কথাই মনে আছে। এইসব শুনে কিরণ তো অনেক টেনশনে পড়ে যায়, তাই সে তার সব মিটিং ক্যান্সেল করে দ্রুত নারায়ণপুরে আসার প্রস্তুতি নেয়। এরপরই আমরা দেখতে পাই যে গুরুমা সুধাময় বাবুদের বাড়িতে আসে। গুরুমাকে দেখেই সনাতন তার পা ধরে অনুরোধ করে যে মা আমাকে দয়া করে আপনি বাঁচিয়ে নিন। তো গুরুমা তাকে শান্ত করে ভেতরে আসে। এদিকে রূপকথা আজ আশেপাশের কিছু গ্রামে ছবি তুলতে বেরোবে। যেহেতু বাড়িতে গুরুমা এসেছে তাই আজ অরণি তার সাথে যেতে পারে না। এরপরে রূপকথা পাশের গ্রামের একটি মহিলার সাথে এসে দেখা করে। এই মহিলাটিকে সেটা আমরা গল্পের শেষে জানতে পারবো। এদিকে অতসী কিরণ আর সনাতনকে একের পর এক প্রশ্ন করতে থাকে যে সেদিন আসলে বাড়িতে কি হয়েছিল। অপু নিখোঁজ হয়ে যাওয়ার পরে পুলিশ যখন এই বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য আসে তখন কিরণ পুরো পরিবারকে কলকাতায় পাঠিয়ে দেয় আর এই ব্যাপারে সে ভালো করে তদন্তও করতে দেয়নি। তাই অতসী তাকে দোষারোপ করে এবং সনাতনকে সেদিন এই বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা বলতে বলে। সনাতন তখন বলে যে আমি পাপ করেছি। অতসী তখন জিজ্ঞেস করে যে কি পাপ করেছিস তুই? সনাতন কাঁদতে কাঁদতে বলে যে আমি সেই কথা বলতে পারবো না,
আমাকে মাফ করবেন, আমি নেমক হারামি করতে পারবো না। এই বলেই সে চলে যায়। এদিকে গুরুমাকে সুধাময় বাবু আর মন্দিরা রূপকথার সব কর্মকাণ্ড বলে। এই সব কিছু শুনে গুরুমা তখন তাদেরকে জিজ্ঞেস করে যে বাইরে থেকে কি কোনোভাবে কিছু জানতে পেরেছে সে। মন্দিরা বলে যে সেটা তো হতেই পারে না। তো এরপর মন্দিরা গুরুমাকে আরো জিজ্ঞেস করে যে মা, এই মেয়েটা কি জাতিস্বর? আপনার কি মনে হয়? গুরুমা জানায় যে এই মেয়েটা জাতিস্বর হতেই পারে, আর আমিও ওর সাথে কথা বলতে চাই। যাই হোক, তো এরপর দেখা যায় গুরুমা অরণির সাথে কথা বলছে। সে অরণির কাছে জিজ্ঞেস করে যে রূপকথা কে, আর তুমি তাকে কতদিন ধরে চেনো? অরণি তখন তাকে বলে যে সে একজন ফটোগ্রাফার, আর সেই রূপকথাকে 3 বছর ধরে চেনে। একটা ডেটিং অ্যাপে তাদের পরিচয় হয়। তো গুরুমা তখন অরণিকে জিজ্ঞেস করে যে এর আগে রূপকথা এমন আচরণ কি করেছে, আর ওর শরীর কি ঘন ঘনই খারাপ হয়? অরণি তাকে বলে যে না, সে তো এর আগে অরণিকে এভাবে কখনোই দেখেনি। তখন গুরুমা অরণিকে আরো জিজ্ঞেস করে যে তুমি কি রূপকথাকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও? অরণি জানায়, হ্যাঁ গুরুমা, আমি ওকে ভালোবাসি, আর আমি বিয়েও করতে চাই ওকে। এই সব শুনে তো সুধাময় বাবু আর মন্দিরা বলে যে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়ে তোরা বিয়ে করতে চাস? গুরুমা তখন বলে যে থাক না, ওরা যদি বিয়ে করে সুখে থাকে তাহলেই তো ভালো। এই শুনে তো অরণি অনেক খুশি হয়ে যায়, আর সে দৌড়ে চলে যায় রূপকথাকে ডাকতে। এদিকে অতসী কিরণের কাছে জিজ্ঞেস করে যে সনাতন তো তোমাদের বাড়িরই নুন খায়, তাহলে ও নিশ্চয়ই তোমাদের মধ্যে কাউকে আড়াল করছে, তোমাদের কোনো অপরাধী হয়তো সে লুকাতে চাইছে। কিরণ তখন রেগে যায় আর বলে সনাতন কি করছে সেটা আমি কি করে জানবো, আর তুমি আমার পরিবারের উপর ফেক এলিগেশন লাগাবে না তো। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন এই বড় বাড়ি থেকে যখন হঠাৎ করেই অপু নিখোঁজ হয়ে যায়, তখন অপুর বাবা অমিত বাবু অনেক কান্না করছিল। সে সুধাময় বাবু আর কিরণকে বলে যে তার মেয়েকে খুঁজে দিতে। মেয়েকে না পেয়ে অপুর মাও পাগল হয়ে গেছে। তখন কিরণ অমিত বাবুকে বলে যে আমাদের যা করার আমরা করেছি, এখন আর কিছুই করার নেই। এই বলেই সে অমিত বাবুকে বাড়ি থেকে বের করে দেয়, আর তার চাকরিটাও কেড়ে নেয়। দৃশ্য বর্তমানে আসে। অতসী কিরণকে বলে যে তোমাদের বাড়ি থেকে একটা জলজ্যান্ত বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আর তোমাদের তো দায়িত্বই নেই। কিরণ তখন তাকে বলে যে আমাদের যা করার আমরা সেটা করেছি। অতসী তখন রেগে যায় আর তাকে বলতে থাকে, হ্যাঁ অনেক করেছো, ওই মেয়েটার বাবার চাকরিটাই তো খেয়ে দিয়েছিলে, তারপরে মানুষটা কেমন আছে সেটা কি একবারও খোঁজ নিয়ে দেখেছো? এদিকে অরণি গিয়ে রূপকথাকে বলে যে গুরুমা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে, এবার কেউ আর আমাদের বিয়ে ঠেকাতে পারবে না, বাবা মাও তার কথাই শুনবে। এই বলেই সে তাকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাই অরণি অনেক খুশি থাকলেও রূপকথা খুব একটা খুশি ছিল না। তো সে তখন তাকে বলে যে কাল কুসুমপুরের মন্দিরের কিছু ছবি তুলেই সে কলকাতায় ফিরে যাবে, তার কাজ আছে। তো এর পরের দিন দেখা যায় বাড়ির বাইরে মালা ও মুক্তা যখন ভিডিও করছিল, তখনই তারা খেয়াল করে যে ছাদের কার্নিশের উপর রূপকথা হাঁটাহাঁটি করছে। এই সময় ফ্যাক্টরির ইনোগ্রেশন নিয়ে কথা বলতে সরকার বাবুও সেখানে আসেন। তারা সবাই রূপকথাকে দেখে চিৎকার করতে করতে ছাদে চলে আসে। সবাই তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তারা সবাই মিলে রূপকথাকে নামতে বলে, কিন্তু রূপকথা তো কোনোভাবেই নামে না। তখনই হঠাৎ করে গুরুমা রূপকথাকে অপরাজিতা বলে ডাকে এবং তাকে ওখান থেকে নামতে বলে। অদ্ভুতভাবে রূপকথাও তখন গুরুমার কথা শুনে নিচে নেমে আসে, আর জবার গলায় একটা হার দেখে তার কাছে দৌড়ে এসে সেই হার নিয়ে নিতে চায়, আর চিৎকার করে বলতে থাকে, এটা তো আমার হার, এক্ষুনি ফেরত দাও। এই বলে সে যখনই হার কেড়ে নিতে যায় তখনই আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এই সব দেখে তারা প্রত্যেকেই অবাক হয়ে যায়। যাই হোক, তো এরপরেই পুলিশ অফিসার সরকার সুধাময় আর কিরণের সাথে কথা বলতে বলতে সেখান থেকে বেরোতে লাগে। আজ বাড়িতে এই ঘটনার পরে তো আর ফ্যাক্টরি নিয়ে কথা বলা যায় না, তাই সরকার বাবু রূপকথা সম্পর্কে জানতে চাইলে সুধাময় তাকে বলে যে এই মেয়েটা আমার ছেলের বন্ধু, এমনি সময় ঠিকই থাকে, কিন্তু মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করে। কিরণ তখন সুধাময়কে বলে যে কাল বাড়িতে পুজো, এর মধ্যে ওই পাগল মেয়েটিকে বাড়িতে রাখা কি ঠিক হবে? সুধাময় তখন কিরণকে বলে যে কালকেই ওই মেয়েটি কলকাতায় চলে যাবে, তাই মনে হয় না এই নিয়ে কোনো সমস্যা হবে।
তো এরপরে সুধাময় আর গুরুমার কথার মধ্যে আমরা একটা ভয়ঙ্কর সত্যি জানতে পারি। সেদিন সুধাময় বাবুর আমন্ত্রণে অমিত বাবু যখন তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন, তখন সুধাময় তাদেরকে স্বাগত জানান এবং পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এই বাড়িটা অনেক পুরাতন হওয়ায় এখানে অ্যান্টিক মূর্তি, পেন্টিং এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, যেগুলো সুধাময় বাবুর পূর্বপুরুষেরা সংগ্রহ করেছিল। এর মধ্যে একটা মূর্তি ছিল যেটি অনেক দামি এবং সুধাময় বাবুর বেশ পছন্দের। তো এটা দেখেই স্বাভাবিকভাবেই অপু এই মূর্তিটা ধরতে যায়। তখনই সুধাময় বাবু তাকে এটা ধরতে বারণ করে, কারণ এটা অনেক দামি, কোনোভাবে ভেঙে গেলে বেশ ক্ষতি হয়ে যাবে। কিন্তু ছোট বাচ্চাদের যেটা বারণ করা হয়, তারা কিন্তু সেটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। বাচ্চারা তো স্বভাবগতভাবেই কৌতূহলী, অপুও তার ব্যতিক্রম নয়। তো সেদিন বাড়িতে পিকনিকের পাশাপাশি ড্রিঙ্কসেরও ব্যবস্থা করা হয়েছিল। অনেক ড্রিঙ্ক করার পর সুধাময় যখন বাড়ির ভেতরে আসে, তখন সে কিছু একটা ভাঙার শব্দ শুনতে পায়। এটা শুনেই সে সনাতনকে ডাকে আর জিজ্ঞেস করে যে কি রে, কি ভাঙলি তুই? এরপরই সে ভেতরে এসে দেখতে পায় যে অপু তার প্রিয় দামি মূর্তিটি ধরতে গিয়ে ভুল করে সেটা ভেঙেই ফেলেছে। এমনিতেই তো সে মদ খেয়ে মাতাল হয়েছিল, তার উপর নিজের প্রিয় মূর্তিটির এই অবস্থা দেখে সে আর নিজেকে সামলাতে পারে না, অনেক বেশি রেগে যায় আর অপুকে অকথ্য ভাষায় বকাবকি করতে থাকে আর তাকে ধরে মারতেও যায়। অপু তো এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে লাগে। তখনই সুধাময় সনাতনকে বলে, এক্ষুনি যা ওই বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে আয়। সনাতনও তার কথা মতো অপুকে জোর করে ধরে নিয়ে আসে। তো সেই সময় সনাতনের বোন রানু তাকে দেখতে পায় যে সনাতন এক প্রকার জোর করেই অপুকে ধরে নিয়ে যাচ্ছে। তো এরপরেই সুধাময় যখন অপুকে ধরতে যায়, অপু চিৎকার করতে থাকে, তাই সুধাময় তার মুখ চেপে ধরে। নেশার রাগের মাথায় তার হুঁশই ছিল না যে সেই বাচ্চা মেয়ের মুখ এতটাই জোরে চেপে ধরেছে যে বেচারি সেখানেই মৃত্যুবরণ করে। এটা দেখে তো সনাতনও ঘাবড়ে যায় আর বলতে থাকে, মালিক, মনে তো হচ্ছে মেয়েটা মারা গেছে। এরপর তারা কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই তাকে আদেশ দেওয়া হয় অপুর লাশকে মন্দিরে পুঁতে রেখে আসার জন্য। সনাতনও তার কথা মতো ঠিক এই কাজই করে। এদিকে সুধাময়ের নেশা কেটে গেলে সে বুঝতে পারে যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তো এই সব কথা সে মন্দিরাকেও বলে। এই পাপের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য সুধাময় পুলিশের কাছে অনেকবারই স্যারেন্ডার করতে চেয়েছে, কিন্তু তার স্ত্রী তাকে এই কাজ করতে বাধা দেয়, কারণ সুধাময় স্যারেন্ডার করলে তাদের পুরো পরিবার, কোম্পানি এই সব কিছুর বদনাম হয়ে যাবে। তাই সুধাময় আর স্যারেন্ডার করে না। দৃশ্য বর্তমানে আসে। গুরুমা তাদেরকে বলে যে তোদের সামনে এখন বড় বিপদ, সেটার মোকাবেলা করতে হবে। তো এরপরই আমরা দেখতে পাই যে গুরুমার সামনে সনাতনকে ডাকা হয়। সুধাময় সনাতনকে জিজ্ঞেস করে যে ওই হারটা তুই কোথায় পেলি? সনাতন জানায় যে অপুর লাশটা মন্দিরে পোতার সময় সে অপুর গলা থেকে ওটা খুলে নিয়েছিল। সে জানায়, আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম, তাই এই কাজ করেছি। ভেবেছিলাম পরে বিক্রি করে দিব, কিন্তু তার আগেই সেটা জবা নিয়ে পড়ে ফেলেছে। গুরুমা তখন তাদেরকে বলে যে এই মেয়েটা যদি কলকাতা গিয়ে আবারও এসব সবাইকে বলে বেড়ায়, তাহলে কেসটা কিন্তু রিওপেন হতে পারে, তাই এই মেয়েকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। সুধাময় তখন জিজ্ঞেস করে যে এখন তাহলে আমরা কি করব গুরুমা? এই গুরুমা তখন সনাতনকে বলে যে তোমাকে আরো একবার দায়িত্ব নিতে হবে, ওই ভাঙা মন্দিরের মাটি আরো একবার খুঁড়তে হবে। রূপকথাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, কারণ সে যে জাতিস্বর এই নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। এই কথা শুনেই সুধাময় অনেক হতাশ হয়ে যায়, কারণ তার পাপের বোঝাটা আরো বেড়ে যাবে। সে মন্দিরাকেও এই কথা বলে। সুধাময় আজ পর্যন্ত গুরুমার কোনো কথা ফেলেনি, কিন্তু এই কথাটা সে মানতেই পারছে না। মন্দিরা তখন তাকে বলে যে এবার তোমার কোনো দোষ নেই, আমি সব দোষ নিয়ে নিলাম। তো পরের দিনই বাড়িতে পুজোর প্রস্তুতি হচ্ছিল। তো রূপকথা সেখানে এসে পুজোর কাছে হেল্প করতে চাইলে অতসী তাকে রেস্ট নিতে বলে, কারণ রূপকথার শরীরটা ভালো নেই। তো কিছুক্ষণ পরেই দেখা যায় রূপকথা তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। তবে অরণি রূপকথাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু রূপকথার কাজের ডেডলাইন চলে এসেছে, তাই সে রূপকথাকে বিদায় দেয়। এরপরেই রূপকথা সেই মন্দিরে এসে ছবি তুলতে লাগে। তখনই পেছন দিয়ে কেউ তার গলা টিপে ধরে। রূপকথা বাঁচার জন্য অনেক ছটফট করতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই যে সনাতন একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে রূপকথাকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তো ছটফট করতে করতে এক পর্যায়ে রূপকথা নিস্তেজ হয়ে যায়। এদিকে বাড়িতে পুজোর কাজ হচ্ছিল।
ঠিক সেই সময় সনাতন সুধাময়কে ফোন করে আর বলে একবার মন্দিরে আসতে। আর সনাতন সুধাময়কে একাই মন্দিরে আসতে বলে। তো দেখা যায় সুধাময়ও মন্দিরের দিকে বেরিয়ে পড়ে। তখনই অরণি মালার কাছে এসে জিজ্ঞেস করে যে বাবা কোথায় গেছে রে। মালা তখন তাকে বলে যে তিনি তো মন্দিরের দিকে বেরিয়েছেন। অরণিও তখন মন্দিরের দিকে যায়। এরপরে সবাই সুধাময় আর অরণিকে খোঁজাখুঁজি করতে থাকে। তখনই মালা তাদেরকে বলে যে তারা তো মন্দিরের দিকে গেছে। এই শুনে সবাই মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়ে যায়। এদিকে দেখা যায় সুধাময় বাবু মন্দিরে এসে সনাতনকে ডাকতে থাকে। তখনই দেখা যায় হুট করে রূপকথা চলে আসে আর সুধাময়কে জিজ্ঞেস করে আমাকে কেন মারলে। তো রূপকথাকে দেখে সুধাময় তো চমকে যায়, কারণ সে তো জানে এতক্ষণে রূপকথা মারা গেছে। তো সুধাময় রূপকথাকে তার নাম ধরে ডাকলে রূপকথা তাকে বলে যে রূপকথা নয়, আমি অপরাজিতা। আমার জীবনের থেকে কি একটা মূর্তির দাম অনেক বেশি ছিল। তো সুধাময় এখানে অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে আর রূপকথাকে সেদিনকার সব কথা বলে দেয়। সেদিন নেশার ঘোরে মূর্তি ভাঙার অপরাধে সুধাময় অপুকেই মেরে ফেলে। এরপরে সে মন্দিরাকে এই কথা জানায় এবং গুরুমার সাথে পরামর্শ করে অপুর লাশটিকে এই মন্দিরেই পুঁতে দেয়। আর এরপর এই মন্দিরের ঠাকুর মশাইকে টাকা দিয়ে এমন গুজব ছড়ানো হয় যে এই মন্দিরে যেই আসবে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো তারা কথা বলছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। রূপকথা তখন পুলিশকে বলে যে সুধাময় বাবুর কনফেশন আমি পেয়ে গেছি। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে সনাতন যখন রূপকথাকে মেরেই ফেলছিল তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে। এরপরে পুলিশই সনাতনকে বন্দুকের ভয় দেখিয়ে সুধাময় বাবুকে এখানে একা ডাকতে বলে। তো তখনই সেখানে বাড়ির লোকরা সবাই চলে আসে। রূপকথা বলে যে ইনার কনফেশন পাওয়ার জন্য আমি এতদিন অপু সাজার নাটক করছিলাম। তখন অতসী তাকে জিজ্ঞেস করে যে এর মানে তুমি জাতিস্বর নও। রূপকথা তাকে বলে যে জাতিস্বর আছে কিনা তা তো আমি জানি না, কিন্তু আমার দিদির খুনিকে শাস্তি দেওয়ার জন্য আমাকে জাতিস্বর সাজার নাটক করতে হলো। আমার দিদি অপুকে মেরে এই মন্দিরে আপনারা পুঁতে রেখেছিলেন। মন্দিরা এই সময় সব কথা অস্বীকার করে আর বলে যে অমিত বাবুর তো একটাই মেয়ে ছিল আর সে নিখোঁজ। রূপকথা তখন তার দিকে তাকিয়ে বলে যে আপনারা তো জমিদার, এত বড় কোম্পানির মালিক, সামান্য কর্মচারীর কয়টা মেয়ে আছে সেটা আপনারা কিভাবে জানবেন। তো অমিত বাবুর দুটো মেয়ে ছিল, একজন অপু আর একজন অপুর বোন রূপু। সে বলতে থাকে একটা মূর্তি ভেঙে ফেলার কারণে আপনারা আমার দিদিকেই মেরে ফেললেন। সে মূর্তিটি কি একটা মানুষের প্রাণের থেকেও দামি ছিল। কিরণ তখন তাকে বাধা দিয়ে বলে যে এইসব মিথ্যা কথা। তখনই সনাতনের বোন রানুকে ডাকা হয়। রূপকথা গ্রামে যেই মহিলার সাথে দেখা করতে গিয়েছিল সেই হলো রানু। সেদিন রানু দেখেছিল সনাতন যখন অপুকে ধরে নিয়ে গিয়েছিল এবং অপুর সাথে কি হয়েছিল সেই সবই রানু জানত। তাই তাড়াতাড়ি রানুকে পাশের গ্রামে বিয়ে দিয়ে দেওয়া হয় আর তাকে এই গ্রামে ঢুকতেও বারণ করা হয়। এই সব কথা শুনে অরণি সহ বাকি সবাই অনেক বেশি শকড হয়ে যায়। রূপকথা বলে যে অপু নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমার মা পাগলের মতো হয়ে যায়, সারাদিন এই বাড়ির সব কথা বলতে থাকে। সেগুলো শুনতে শুনতেই এই বাড়ির কোথায় কি আছে তা আমার মুখস্থ হয়ে গেছে। বাড়িতে হরিণের শিঙের কথা আর কোথায় কি আছে এই সব কিছু মা সারাদিন বলতো। আর ওই যে উলবোনার ছন্দ সেটাও অপুর মতো মা বলতো, আর সেখান থেকে আমিও শিখে নিয়েছিলাম। তো এমন করতে করতেই একদিন মা আত্মহননের পথ বেছে নেয় আর বাবাও সারাদিন বাইরে থাকতো, মদ খেয়ে দুঃখ ভোলার চেষ্টা করত। এরপরে আমার মাসি এসে একদিন আমাকে নিয়ে যায় আর পরবর্তীতে আমার বাবাও ট্রেনে কাটা পড়ে। আমি আর কোনোদিন আমার বাবাকে দেখিনি। একটা মূর্তি ভাঙার জন্য আমাদের পুরো পরিবারকে আপনি শেষ করে দিলেন। সেদিন থেকেই আমি ঠিক করলাম যে আমার পরিবারকে শেষ করে দিল, আমি তার শাস্তির ব্যবস্থা করবই। তাই আমি ইচ্ছে করেই অরণির সাথে রিলেশনে জড়ালাম। তারপরে যখন জানলাম যে সবাই নারায়ণপুরে আসছে তখনই আমি ঠিক করলাম যে এবার আমি বড় বাড়িতে জাতিস্বর হয়ে আসব। এই গ্রামের মন্দিরের জাতিস্বরের গল্পটা আমার জানা আছে, তাই এমনটা করলাম যাতে সবাই বিশ্বাস করে যে আমি সত্যিই জাতিস্বর। এরপরে প্ল্যান মতো সবাইকে বিশ্বাস করালাম আমিই অপু। আর সেদিন ছাদে গুরুমাকেও আমি বিশ্বাস করাতে পেরেছি যে আমি অপরাজিতা হয়ে ফিরে এসেছি। তো গুরুমা যখন বললেন যে আমার আর অরণির বিয়ে দেবেন তখন আমি বুঝে যাই যে এরা আমাকে আর বাঁচতে দিবে না। তাই আমি পুলিশ অফিসারের সাহায্য নিয়ে এখানে আসি। এর আগেও পুলিশ আমাকে অনেক রকমের ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে। আর এই মন্দিরেই সনাতনের সিগারেটের প্যাকেট দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দিদিকে এখানেই পুঁতে রাখা হয়েছে। তাই আজ এই মন্দিরেই আমার দিদির খুনিদের
আইনের হাতে তুলে দিলাম। এই সব কিছু শুনে অরণি অনেক হতাশ হয়ে যায়, কারণ সে তো রূপকথাকে সত্যি সত্যিই ভালোবেসেছিল। এদিকে কিরণ তার ভাই এবং বৌদিকে ডিফেন্ড করে কথা বলতে যায়, কিন্তু সুধাময় বাবু আর পালিয়ে বাঁচতে চায় না। সে এবার সত্যি সত্যিই সারেন্ডার করে। পুলিশ সুধাময়, মন্দিরা এবং গুরুমাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর কিছুদিন পরে অরণিকে দেখানো হয়। রূপকথাই তাকে দেখা করতে আসতে বলেছে। রূপকথা ভেবেছিল যে এত কিছুর পরে অরণি হয়তো আর আসবে না, কিন্তু দেখা যায় অরণি ঠিকই এসেছে। তো রূপকথা তাকে ধন্যবাদ জানায় আসার জন্য, আর তার কাছে ক্ষমাও চায়, আর বলতে থাকে, আমার দিদির বদলা নিতে গিয়ে আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু একটা সত্যি কথা হলো, তোমার সাথে ভালোবাসার নাটক করতে করতে আমি না তোমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি, তাই তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলেই রূপকথা সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই অরণি তাকে জড়িয়ে ধরে, আর এত কিছুর পর সে তাকে মাফও করে দেয়, কারণ সে যে রূপকথাকে ভালোবাসে, আর রূপকথা যা করেছে সেটা সে তার বোনের জন্য করেছে, এই সবই সে বুঝতে পারে। তাই এত কিছু হয়ে যাওয়ার পরও তারা দুজন আবারও একে অপরকে ভালোবেসে এক হয়ে যায়। আর এই দৃশ্যের সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।